ভারতে বর্তমান কারা দেশদ্রোহী, কারা পাকিস্তান প্রেমী, এদেরকে বিভিন্নভাবে চিহ্নিত করা হচ্ছে এবং তাদেরকে হেনস্থা করা হচ্ছে, পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে। এবং এই দেশদ্রোহী এবং পাকিস্তান প্রেমীরা কারা, এটা ধরার অভিনব পদ্ধতিও একদল ভারতীয় মানুষ বের করে ফেলেছে। আপনারা জানেন, কয়েকদিন আগে কয়েকজন মানবাধিকার কর্মী, অনেকেই বলেন যে এরা বামপন্থী। তো যাই হোক, তারা বামপন্থী হোক বা মানবাধিকার কর্মী হোক, যেই হোক না কেন, তারা কলকাতাতে একটি মিছিল বের করেছে। যে মিছিলের মধ্য দিয়ে তারা যুদ্ধ বন্ধের আবেদন করেছে এবং যাতে যুদ্ধটা আর না হয়, যুদ্ধ যাতে থেমে যায়, যাতে মানুষের রক্ত আর না ঝরে, এই বিষয় নিয়ে তারা একটি শান্তি মিছিল করছিল। দর্শক, আপনাদের জানার কথা যে এই ধরনের মানুষ যারা যুদ্ধের বিরুদ্ধে সবসময় অবস্থান নেয়, এটা যে শুধু ভারতবর্ষ বা কলকাতাতেই অবস্থান করে তা না, পৃথিবীর প্রতিটা দেশেই এই ধরনের মানবতা প্রেমী শান্তিকামী মানুষ কিন্তু বসবাস করেন। আপনারা জানেন, যখন গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, হাজার হাজার নিরীহ শিশু নারীকে হত্যা করে গাজাকে একটা ধ্বংসভূমিতে পরিণত করছে, তখন এই ইসরায়েলের ভূমিতে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র অর্থ দিয়ে সাহায্য করছে, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের অসংখ্য ইহুদি খ্রিস্টান জনগণও এই যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়ে এই রক্তপাতের বিরুদ্ধে তারা কিন্তু আন্দোলন করে। তারা কিন্তু কখনো ভাবে না যে গাজাতে যারা মারা যাচ্ছে তারা অধিকাংশ মুসলমান, তারা মরুক, এই চিন্তা চেতনা তারা কিন্তু ধারণ করে না। তাদের কাছে মানুষের রক্তের মূল্য কিন্তু সবচেয়ে বেশি। মানুষের রক্ত যাতে না ঝরে, সে রক্তটা হিন্দুর হতে পারে, মুসলমানের হতে পারে, খ্রিস্টানের হতে পারে, ইহুদির হতে পারে, এই রক্তের মূল্য এই মানবাধিকার কর্মীদের কাছে কিন্তু সব ক্ষেত্রে কিন্তু সমান। আজকে যুদ্ধ যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে ফুল স্কেলে একটা যুদ্ধ হয়, তো এই যুদ্ধের যে পরিণাম হবে এটা অত্যন্ত ভয়ঙ্কর। ভারতবর্ষ প্রথাগত যুদ্ধের ক্ষেত্রে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে থাকলেও পরমাণুর ক্ষেত্রে, পরমাণু যে শক্তি, সেক্ষেত্রে দুটো দেশ সমস্থানে কিন্তু অবস্থান করছে এবং পাকিস্তান যদি যুদ্ধে পিছিয়ে যায়, সেক্ষেত্রে একটা সময় তারা পরমাণু যুদ্ধের দিকে যেতে পারে, এই ধরনের একটা আশঙ্কা কিন্তু সবসময় কাজ করে। তো যাই হোক, এই যে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে যুদ্ধটা হলো বা যে পাল্টাপাল্টি আক্রমণ হলো, এই যুদ্ধে আসলে ক্ষতিটা কার হয়েছে? আজকে যারা এই শান্তি মিছিলের বিপক্ষে অবস্থান নেয়, তাদের কতটা ক্ষতি হয়েছে? তাদের পরিবারের কতটা সন্তান সেনাবাহিনীতে যুক্ত আছে? কয়টা সন্তান সেনাবাহিনীর পোশাক পরে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করছে? এরা যুদ্ধ চায়, কিন্তু যুদ্ধের যে ক্ষয়ক্ষতি হবে, এই ক্ষয়ক্ষতির ভারটা তারা শুধু একা একা নেবে না, কিন্তু ভারতের এবং পাকিস্তানের সকল জনগণকে এই যুদ্ধের ভার কিন্তু বহন করতে হবে। তো দর্শক, যেটা বলছিলাম, এই শান্তি মিছিলটির উপর বিজেপির একজন কাউন্সিলর সজল ঘোষ, তার নেতৃত্বে এই সকল শান্তিকামী মানবতা প্রেমী মানুষদের উপর পোড়া মোবিল ছিটিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে পাকিস্তান প্রেমী এবং ভারতের বিশ্বাসঘাতক এবং এদেরকে জঙ্গিদের মদতদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। দর্শক, যারা শান্তিকামী মানুষদের শান্তি মিছিলের উপর আক্রমণ করলো, যে সজল ঘোষেরা, এই সজল ঘোষেরা কি এই প্রশ্ন কখনো ভারত সরকারকে করেন যে যেদিন এই জঙ্গি হামলাটা কাশ্মীরে হলো, সেদিন কেন সেখানে নিরাপত্তা বাহিনী পর্যাপ্ত ছিল না? এই যে জঙ্গিরা সেখানে ঢুকে ধর্ম জিজ্ঞাসা করে করে প্রায় ঘণ্টাখানেক হত্যালীলা চালালো, এই সময়টার মধ্যে আমাদের নিরাপত্তা বাহিনীরা তখন কি করছিল? এত বড় একটা ঘটনা ঘটিয়ে এই সকল জঙ্গিরা সেখান থেকে নিরাপদে তাদের নিরাপদ আশ্রয়ে চলে গেল।
কেন এখনো পর্যন্ত তাদের একটাকেও গ্রেপ্তার করা হয়নি? এটা কি আমাদের দেশে যারা শাসক দল তাদের কি দায়িত্ব না? তারা কেন এটা করতে ব্যর্থ হয়েছে এই প্রশ্ন কি এই সজল ঘোষেরা কখনো করেন? না, তারা করেন না। কারণ এই প্রশ্ন তারা যদি করেন তাহলে এই যে অভিযুক্ত, সেই অভিযুক্ত তো তারাও হবেন, তাদের শাসক দল তারাও তো হবে। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করব, পাকিস্তানকে মাটির সঙ্গে মিশিয়ে দেব, পাকিস্তানের এতগুলো জঙ্গিকে মেরে ফেলেছি, এই সব কথা বলে একটা জাতীয়তাবাদ নতুন করে জাগ্রত করে দেশের সাধারণ মানুষকে পাকিস্তানের প্রতি খেপিয়ে দিয়ে নরেন্দ্র মোদীকে বিশ্বগুরু বানিয়ে একটা ভোটের প্রচার ছেড়ে নেওয়া, এবং যারাই যুদ্ধের বিরুদ্ধে কথা বলবে, যারাই দেশের ধর্মনিরপেক্ষের কথা বলবে, যারাই দেশের সেনাবাহিনীর পক্ষে কথা বলবে, যে দেশের এই দুর্দিনে সেনাবাহিনী যা করার করছে, আসলে শুধু হুকুম অর্ডার জারি করছে দেশের শাসক, এবং এই পরিস্থিতিগুলোকে রাজনৈতিক ফায়দা লোঠার কাজে শাসক দল লাগাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে তাদের কিন্তু কোনো মাথা ব্যথা নেই। বরং এটাকে কিভাবে রাজনৈতিকভাবে নিজেদের ঘরে এটার ফলাফল তোলা যায় তার কূটকৌশল তারা বের করছে। এবং যারাই এই সকল আন্দোলন করছে, মানুষের পক্ষে কথা বলছে, প্রাণহানির বিরুদ্ধে জনগণের পক্ষে কথা বলছে, তাদেরকেই দেশদ্রোহী, তাদেরকেই পাকিস্তান প্রেমী বলে চিহ্নিত করা হচ্ছে। তো দর্শক, আপনারাই ভাবুন যে আসলে এখানে দেশপ্রেমিক কারা। তো দর্শক, পাকিস্তানে এমন কিছু জনগণ আছেন যারা মনে করেন যে ভারত মানে হিন্দু, হিন্দু মানে তাদেরকে ধ্বংস করে দেওয়া হোক, সেটা যে কোনোভাবেই হোক না কেন। আবার ভারতেও এক শ্রেণীর জনগণ আছেন, তারা মনে করেন যে পাকিস্তান মানে মুসলমান, মুসলমান মানেই পাকিস্তান, সুতরাং এদেরকে শেষ করে দেওয়া হোক। এই ধরনের জনগণ যতদিন ভারতে এবং পাকিস্তানে থাকবে এবং যতদিন শান্তিকামী মানুষের সংখ্যা বাড়বে না এই দুটো দেশে, ততদিন এই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকবে। এবং এই ঘটনাটাকে কেন্দ্র করে পাকিস্তান এবং ভারতের কিছু কিছু রাজনৈতিক দল এগুলো সুবিধা নেবে এবং জনগণকে আবার নিজেদের দিকে টানার চেষ্টা করবে এবং ভোটের যে বৈতরণী সেটা পার হওয়ার চেষ্টা করবে। তো দর্শক, এই সকল বিষয়ে আমাদের অত্যন্ত সতর্ক থাকা দরকার এবং সব সময় আমাদের যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার, এবং যুদ্ধ যাতে না হয়ে আলোচনার মাধ্যমেই দুটো দেশ সকল সমস্যার সমাধান করতে পারি এবং অর্থনৈতিকভাবে দুটো দেশেই যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে, এই ধরনের চিন্তা ভাবনা আমাদের মধ্যে আনা দরকার।